নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর প্লাসের এখনকার প্রোগ্রাম। অবশ্যই ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথে। সুস্থ সুন্দর জীবন দুটো একসাথে পেতে গেলে ডক্টর প্লাস। বিভিন্ন সময় আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করি, তবে এখন যেরকম সময় আমরা দাঁড়িয়ে রয়েছি সব ক্ষেত্রে কিন্তু একটা কসমেটিক ভ্যালু রয়েছে। মানে আপনি নিজেকে কেমনভাবে প্রেজেন্ট করছেন সেটা অনেকটাই ম্যাটার করে। সেটা কোনো সার্ভিসিং সেক্টর হোক বা দেখা যাচ্ছে আপনি যে কাজের সাথে যুক্ত, সে জায়গায় প্রত্যেকেই চাই আমরা নিজেদের ভীষণভাবে প্রেজেন্টেবল দেখা। এই ভ্যালুটা কিন্তু আজকের সময় দাঁড়িয়ে অনেকটাই গুরুত্ব রাখে এবং সেই সময় মানুষ ভাবছেন তাদের কিভাবে নিজের নানা রকম সময়ের সাথে সাথে যে চেঞ্জেস গুলো রয়েছে সেল টিস্যু, এবং তাতে দেখা যাচ্ছে একটা এজিং প্রসেস খুব তাড়াতাড়ি চলে আসে, একটা বয়স বার্ধক্যজনিত যে সমস্যা ন্যাচারাল ওয়েতে আসে সেটাকে প্রোটেক্ট করছে নানা রকম পার্লার বা নানা রকম ট্রিটমেন্ট তারা নিচ্ছেন, নানা জায়গায় যাচ্ছেন। তাতে আলটিমেটলি তারা যে রেজাল্ট এক্সপেক্ট করেন সেটা না পেয়ে উল্টে দেখা গেল কিছু স্কিন ড্যামেজ হচ্ছে, হেয়ারও ড্যামেজ হচ্ছে। তাই এই সময় দাঁড়িয়েই বোধহয় খুব বেশি করে প্রয়োজন একজন ডার্মাটোলজিস্ট যদি থাকে তাদের হেল্প নেওয়া, কারণ তারা কিন্তু সঠিক ওয়ে আপনাকে দেখাতে পারবে যে আপনি কিভাবে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, স্কিনটাকে একটা প্রপার প্রসেস মেনে কিভাবে হেলদি রাখা যায় এবং হেয়ারটাকে কিভাবে হেলদি রাখা যায়। তার সাথে সেটা বলতেই পারেন আপনার হেয়ার ফল প্রবলেম বা হেয়ার ভলিউমটা মনে হচ্ছে কমে গেছে, একটু বাড়াতে চাইছেন, নানা রকম সমস্যার সমাধান নিয়ে কিন্তু রয়েছেন একজন অ্যাস্থেটিক প্রফেশনে যারা রয়েছেন এবং ডার্মাটোলজি প্রফেশনে যারা রয়েছেন তারা। একজন ডক্টর আপনাকে সেই সঠিক ওয়েটা দেখাবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর শ্রয়ন পাল। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা চলবে, রিসেন্ট অ্যাডভান্সেস অ্যাস্থেটিক্স অ্যান্ড ডার্মাটোলজি ট্রিটমেন্ট, এই বিষয়ে আলোচনা চলবে। চলুন আপনারাও জেনে নিন যে আপনাদের কোন ওয়েটা ফলো করা উচিত। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার। সময় এগিয়েছে, আমরাও কিন্তু অনেক অ্যাডভান্স হয়েছি। অ্যাডভান্সটা আদতে কি হয়েছে না, যেহেতু বিষয়টা আজকে আমরা এমন একটা বিষয় রেখেছি, প্রত্যেকেই চাইছি নিজেকে অনেক সুন্দর দেখাবে, প্রেজেন্টেবল দেখাবে, আমাদের থিঙ্কিং গুলো চেঞ্জ হয়েছে। এখন মানুষ শুধু যারা মেলরা আগেই বাইরে কাজ করতেন তারা হয়তো নিজেদের অনেক টেক কেয়ার করতেন না, এখন কিন্তু তারা ভীষণ সচেতন হয়েছেন এই বিষয়টাকে নিয়ে যে নিজেদের লুকসটা অনেক সুন্দর করবেন, প্রেজেন্টেবল করবেন। এবং একজন ফিমেল লেডি যারা ঘরে কাজ করতেন তারাও বাইরে বেরোচ্ছেন, তারাও বুঝতে পারছেন যে এটাতে কতটা ভ্যালু রয়েছে যে নিজেকে প্রেজেন্টেবল দেখানো, সুন্দর দেখানো। তাতে কি হয়, কনফিডেন্স লেভেলটাও কোথাও অনেকটাই গ্রো করে। এটা খুব নিজেকে মেনটেন করবো, খুব সুন্দরভাবে নিজেকে মেনটেন করবো। বর্তমানে কিন্তু প্রত্যেকের এটা একটা সাইকোলজি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে প্রথমেই আসি, সময়ের সাথে মানুষের বয়স বাড়বে, এটা খুব ন্যাচারাল একটা ওয়ে, এবং সেখানে অ্যান্টি এজিং প্রসেস আমরা বারবার শুনতে পাই। তো অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বহুদিন থেকে হচ্ছে, কিন্তু অ্যাডভান্স এমন কি কিছু এসছে যেটা মানে এজিং প্রসেসটাকে আরো ভালোভাবে কন্ট্রোল করা সম্ভব? আমরা অ্যান্টি এজিং এর আগে যতবারই আলোচনা করেছি অথবা বেশিরভাগ ক্ষেত্রে চারপাশে যা শুনে এসেছি, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে যা দেখি, একটা হচ্ছে ডায়েট এবং এক্সারসাইজ, সেটা দিয়ে একটা অ্যাকচুয়াল অ্যান্টি এজিং ব্যাপারটা, এবং তার সাথে হচ্ছে বিভিন্ন রকম অ্যাপিয়ারেন্স ইমপ্রুভ করার জন্য মোটামুটি শুনেছি বিভিন্ন রকমের ফিলার্স এন্ড বোটক্স, একদম কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সার্জারিজ, কিছু কারেকশনস, এইগুলো। কিন্তু এখন যে নতুন কনসেপ্ট আসছে অ্যান্টি এজিং এর, আগে যেরকম যে কোনো ট্রিটমেন্টের কনসেপ্ট ছিল যে প্রথমে একটু ওষুধপত্র দিয়ে আমরা দেখি, তারপরে আমরা প্রসিডিউরালে যাব, তারপরে সেরকম হলে সার্জারিতে যাব। এখন ব্যাপারটা যেটা এসছে, এখন হোলিস্টিক ম্যানেজমেন্টে আমরা মনে করছি যে যে স্টেজে পেশেন্ট আমাদের কাছে আসছেন, ডিপেন্ডিং অন দ্য স্টেজ হয়তো হতে পারে ওষুধের রোলের থেকেও প্রসিডিউরাল ট্রিটমেন্টের রোলটা আগে বেশি ইম্পর্টেন্ট। এবং তাছাড়া আরো কিছু কনসেপ্টের চেঞ্জ হচ্ছে, যেরকম একটা কনসেপ্ট হচ্ছে যে আমাদের স্কিনের যে ল্যাক অফ হাইড্রেশন যেটা হয়, সেটার জন্য আমাদের বয়সের স্কিন সেন্সিটিভিটি, স্কিন ডিজিজ সবকিছুর একটা ট্রিমেন্ডাস এফেক্ট আসে। মানে আজকে যে মেয়েটি 19 বা 20 বছর বয়সে বা 22 বছর বয়সে অলরেডি একটা ল্যাক অফ হাইড্রেশন স্কিনের শো করছে, তার মানে দ্যাট পারসন মানে ইজ গোয়িং টু এজ ফাস্টার দ্যান এনিওয়ান এলস। একদম তাই। মানে স্কিনটা যদি হাইড্রেট না থাকে তখন ন্যাচারালি খুব শ্রিঙ্ক ব্যাপারটা চলে আসে, একটা কোঁচকানো ভাব স্কিনে দেখতে পাবেন। আপনি দেখবেন বয়সটা মনে হয় অনেকটাই 28, 29, 30, 31 বছর বয়সে
মানে এটা আজকের দিনে আরো বেশি দেখা যাচ্ছে, বিভিন্ন রকম অ্যাটোপির প্রবলেম, এবং যেহেতু এই ধরনের কিছু ইস্যু বেড়েছে যেগুলো আগে অতটা ছিল না, ওয়িং টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস বলতে পারেন, পলিউশন বলতে পারেন, ডায়েটারি চেঞ্জেস বলতে পারেন, যাতে বলছে যে এই তো মাত্র 30-32 বছর বয়স, এর মধ্যে এরকম মানে বুড়িয়ে যাচ্ছিস বা বুড়িয়ে যাচ্ছ। তাতে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে মানুষ রিয়েলাইজ করছে না যে অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা আইডিয়ালি এজিং এর অনেক আগে থেকে শুরু করা উচিত। একদমই তাই। আজকে আমরা যেটা বলছি যে, যেমন আমি যেটা আপনাকে বললাম, একটা স্কিনের হাইড্রেশন রিলেটেড ইস্যু, মানে নট নেসেসারিলি আপনাকে ইনজেক্টেবলস দিয়ে শুরু করতে হবে, বাট যখন আপনার মনে হচ্ছে আপনার স্কিন ড্রাই, যখন আপনার স্কিন মনে হচ্ছে সেনসিটিভ, যখন আপনার মনে হচ্ছে যে ফেশিয়াল লাইনস একটু খুব সহজেই আসছে, মানে আপনি হাসলে আপনার চোখের কোণে যা ভাঁজ পড়ছে সেটা হয়তো সাধারণের থেকে একটু বেশি, বা অনেকে সেটা রিয়েলাইজ করে আমার চামড়াটা বড্ড পাতলা টাইপের, সেই ক্ষেত্রে আপনার সেই জিনিসটা ট্রিটমেন্ট এটা ওটা না করে, এই দোকান থেকে এটা কিনে লাগানো, এই ফেয়ারনেস স্কিন, এগুলো না করে আপনার সবার আগে উচিত একজন প্রপার ডার্মাটোলজিস্ট কনসালটেশন করা, এবং সেটার আপনার স্কিনের কি ইস্যুর জন্য এটা হচ্ছে সেটা ডিটারমাইন করে, এবং সেটার জন্য রাইট ট্রিটমেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে খুব কম বয়সে ইনজেক্টেবলস এর দরকার হয় না, হয়তো একটা কিছু সাপ্লিমেন্টসে আপনার ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট আপনি পাবেন। কিন্তু একটা ধরুন আপনি যখন 25, 26, 27 বছর ক্রস করে যাচ্ছেন, মানে যখন আপনার লাইক লেটার ইউথ সেই ফেজটাতে আপনি ঢুকছেন, সেই ফেজে গিয়ে হয়তো আমাদের ইনজেক্টেবলস এবং অন্যান্য ট্রিটমেন্ট শুরু করতে হতে পারে। তাছাড়াও আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যাদের স্পেশালি খুব স্ট্রেসফুল লাইফস্টাইল, বা খুব একটা লাইক এমন লাইফস্টাইল যেখানে তারা খাওয়া দাওয়া খুবই রেগুলার, এক্সারসাইজ হয় না, এজিং এর যে নতুন কনসেপ্ট আছে সেটা খালি মানে প্রত্যেকটা সাবজেক্টের মানুষই এক একটা অংশ নিয়ে তার বলছেন। মেন কনসেপ্টটা হচ্ছে যে আমাদের যত মানে লাইফস্টাইল ইরেগুলার হবে, এক্সারসাইজ কম হবে, খাওয়া দাওয়ার মধ্যে মানে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল, মানে আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ বলছেন যে আমিষটাও কম থাকবে, বা যেখানে ল্যাক করবে সেখানে আমাদের মানে কিছু কিছু মানে আমাদের বেসিক্যালি এজিংটা কিভাবে হয়, আমাদের যে ক্রোমোজোমগুলো থাকে সেই ক্রোমোজোমগুলোর একটা পার্ট ধীরে ধীরে ড্যামেজড হতে থাকে, এবং সেই টেলোমেয়ার শর্টনিং বলে। সেই জিনিসটার জন্য আমাদের কোষের যে কোয়ালিটি অফ প্রোটিনস যেটা তৈরি করে আমাদের কোষটা তার ইন্টিগ্রিটিটা মেনটেন করার জন্য, বা যে পরিমাণ এনার্জি তৈরি করতে পারে একটা কোষের পুরো ফাংশনটা মেনটেন করার জন্য, সেই দুটোই করার ক্ষমতাটা কমে যায়। এবং আজকে আমরা মনে করছি যে এটা অক্সিডেটিভ স্ট্রেসের জন্যই বেশিরভাগ হয়। তো এখন যেটা নতুন কনসেপ্ট আসছে আমাদের অ্যান্টি এজিং ট্রিটমেন্টে, যে অ্যান্টি অক্সিডেন্টস, এবং অ্যান্টি অক্সিডেন্টস এর মধ্যে আজকাল দেখবেন খুব পপুলার হয়েছে গ্লুটাথিয়ন। সেটা অবশ্য অন্য একটা কারণে পপুলার হয়েছে, যে দেখা গেছে যে এই অ্যান্টি অক্সিডেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের স্কিন কালারও কিছুটা লাইট হয়, এবং আমি সেটার মধ্যে যাচ্ছি না, কারণ সেটা নিয়ে অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমাদের আলোচনা করাটা খুব একটা ভালো দেখায় না, তবে ডেফিনেটলি একটা ব্রাইটনিং এফেক্ট অ্যাডিশনালি আসে। কিন্তু যেটা আপনার দেয় যে কোনো ইনজেক্টেবল বা ওরাল অ্যান্টি অক্সিডেন্ট ট্রিটমেন্ট, সেটা হচ্ছে যে একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট ইন দ্য স্কিন কোয়ালিটি অ্যান্ড একটা অ্যাকচুয়াল অ্যান্টি এজিং বেনিফিট। এবং তার উপরেও এখন রিসেন্টলি যেটা এসছে, যেহেতু আজকে আমরা রিসেন্ট অ্যাডভান্সেস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ন্যাড থেরাপি। এই ন্যাড থেরাপি যেটা করে ডিরেক্টলি, মানে ন্যাড জিনিসটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের ড্যামেজটা যদি না হয়, তো আমাদের সেল যে জিনিসটা তৈরি করে, যেটার মাধ্যমে আমাদের সেলের বেশিরভাগ এনার্জি ফাংশন যেগুলো, সেগুলো হয়, ন্যাডটা হচ্ছে সেই কেমিক্যালটা, সেটা ডিরেক্টলি আমরা এখন বাইরে থেকে দিতে পারছি। সেটা বাইরে আমাদের বিভিন্ন রকম বায়োটেকনোলজিক্যাল মেথডে সিনথেসিস পসিবল হয়েছে, এবং ইন্ডিয়াতেও আজকে অ্যাভেলেবেল, যদি খুবই রিসেন্টলি অ্যাভেলেবেল হয়েছে মাসখানেক মাস দেড়েকের মধ্যে। তো এই ন্যাড থেরাপি আজকে আমরা ডিরেক্টলি দিতে পারছি, যার জন্য আমরা একটা ডিরেক্ট অ্যান্টি এজিং বেনিফিট পাচ্ছি। বহু মানুষ আগে বলতেন, যেটা এটা খুব কমন কথা শুনতাম, যে 20তেই মানে বুড়ি, এই যে একটা কথা, মানে 20 বছর মিন্স তার পেছনে একটা কারণ আছে। বয়স যত বাড়তে থাকে একটা স্টেজে দেখা যাচ্ছে বিভিন্ন হরমোনাল এফেক্টের জন্য মাসেল খুব হেলদি থাকে, স্কিন খুব হেলদি থাকে, তারপরেই কিন্তু ডিটোরিয়েট করতে থাকে। এই যে আফটার 20 তারপর থেকে যত বয়স বাড়ছে, মানুষ কি করছেন, মানুষ যেহেতু জানেন এই সময় নিজেকে ভালো করে মেনটেন করতে হবে, সে কারণে নানা রকম হেল্প নিচ্ছেন, কি না বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে ফেলছেন। তাতে দেখা যাচ্ছে, এবং বিভিন্ন বলেই যে পার্লারগুলো বা বিভিন্ন যেখানে যা ট্রিটমেন্ট দিচ্ছে, চট করে সেটাকে অ্যাকসেপ্ট করছেন, আর সেখান থেকে প্রবলেমটা শুরু। খুব ভালো দেখা গেল একটা পার্লারে গেলেন,
নিজে খুব স্যাটিসফ্যাকশন নিয়ে ফিরলেন কি ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং স্কিন দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্কিনে খানিকটা ফেয়ারনেস চলে এসছে, হেলদি লাগছে লুকসটা। আদতে কি হয়েছে না, ওপরের লেয়ারটা ক্ষয়ে গিয়ে অনেকটা হয়তো বেবি স্কিন বেরিয়ে গেছে, তখন সাময়িক মনে করছেন হেলদি স্কিন, কিন্তু এটা আখেরে যে কতটা ক্ষতি করছেন নিজেদের সেটা কিন্তু বারবার বলা হয় প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে। তার কারণ দেখুন, আপনারা হেলদি থাকুন, একটা যে ইচ্ছেটা রয়েছে হেলদি স্কিন চাইছেন, হেয়ার চাইছেন, অবশ্যই তার জন্য ডার্মাটোলজিস্ট ভীষণ ইম্পর্টেন্ট, যিনি বিষয়টা বিশদে জানেন, যিনি এই ব্যাপারটা নিয়ে স্টাডি করেন রীতিমতো। সেখানে গিয়ে একটা ট্রিটমেন্ট নিলে কি হবে, আপনি আপনার ইচ্ছেটা পূরণ করতে পারছেন একটা হেলদি ওয়েতে, এবং এতে কোনো ক্ষতি হচ্ছে না, বরং আপনি লাভবান হচ্ছেন, বহুদিন পর্যন্ত একটা হেলদি স্কিন এবং হেলদি হেয়ারের সাথে লাইফ লিড করতে পারবেন। এখানেই বোধহয় মানুষের থিঙ্কিংটা একটু পাল্টানো দরকার এই সময় দাঁড়িয়ে, আগে কিন্তু এতটা ছিল না। ইমপ্রুভমেন্ট এই ক্ষেত্রে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় যে প্রোডাক্টস গুলো লিখি সেগুলো, আমার অনেক পেশেন্টরা বলছেন আমি তো অ্যাকচুয়ালি এর আগে এর থেকে অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করতাম। এবং খালি পার্লার বলে না, আজকাল একটা নতুন জায়গা থেকে মানুষের নলেজ আছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউব, প্রচুর ভিডিওস তারা দেখে, এবং সেখানে এক একটা কোরিয়ান প্রোডাক্ট বা ইভেন ইন্ডিয়ান ব্র্যান্ড এক একটা 1000, 1200, 1500, 2000, 2500, 3000 টাকা দামের প্রোডাক্ট। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার থেকে অনেক কম দামে, মানে কয়েকশো টাকার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টস গুলো লিখি সেগুলো থাকে, এবং দামি প্রোডাক্টস থাকে নয় সেটা নয়, কিন্তু বেশিরভাগ প্রোডাক্টস কয়েকশোর মধ্যে। এবং তার এফেক্টিভিটি, তার মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন, মাল্টিপল স্টাডিজ আছে, পেপারস আছে ইন প্রপার মেডিকেল জার্নালস, এবং সেখানে প্রত্যেকটা জিনিস নিয়ে যদি একজনকে সার্চ করেন প্রপার মেডিকেল জার্নালে, তার আর্টিকেলটা পড়ে তারা দেখতে পারেন যে এই জিনিসটা এরকম ভাবে কম্পেয়ারিং টু আগে যেটা ছিল ট্রিটমেন্ট মডালিটি, তার তুলনায় কিভাবে বেটার, কতটা বেটার, সেই জিনিস দিয়ে তৈরি হওয়া জিনিসটা এতটা সস্তায়। এবং এই হাইপ ট্রেন্ডটাতে রাইড করতে গিয়ে অনেকেই ধীরে 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 ভুলে যান। মানে আর আরেকটা জিনিস, এটা মানে আমি খুবই দেখেছি, এবং মানে মাঝে মাঝে ব্যাপারটা মানে খুবই অদ্ভুত লাগে এবং আনফর্চুনেটও লাগে। অনেক মেয়েরাই মনে করেন যে ছোটবেলা থেকে আমার স্কিনের যত্নটা আমি নিজেই নিয়েছি, আমার স্কিনটা আমি সবচেয়ে ভালো জানি। এখানে একটা রং কনসেপ্ট নিয়ে বসে আছেন। এবং আমার হেয়ারের কেয়ারটা কিভাবে করতে হবে আমি সবচেয়ে ভালো জানি। এবং সেগুলো করতে গিয়ে আমার এরকম অনেক পেশেন্ট এসছেন, এবং তাদের যা হেয়ারের যে অবস্থা নিয়ে এসছেন, আমরা মানে তাদেরকে পরিষ্কার বলে দিই, মানে আমাদের বেস্ট ট্রিটমেন্টটা সত্ত্বেও আপনার 5 বছর সময় লাগবে ন্যাচারালি হেয়ারটা গ্রো করে ভালো জায়গায় একটা পৌঁছাতে। মানে আলটিমেটলি নিজেকে কেয়ার নিতে গিয়ে অনেকটাই ড্যামেজ করে ফেলেছে, এতটাই ড্যামেজ করে ফেলে যে অন্তত 5 বছর লাগবে। কিছু কিছু জায়গায় এমন মানে জায়গাতে নিয়ে আসেন, কিছু কিছু জায়গাতে হেয়ার আমাদের গ্রো করা সম্ভব হয় না, কারণ ফলিকেল গুলোর পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে। এরকম প্রচুর পেশেন্ট আছেন। মানে ইনফ্যাক্ট মানে সেন্ট্রাল সেন্ট্রিফিউগাল সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়া বলে একটা হেয়ার ফল হয়, যেটা পার্মানেন্ট হেয়ার লস। সেটার মানে কারণই মানে একদম বইয়ে 1 নম্বর কারণ লেখা আছে, সেলফ ইনডিউসড হেয়ার ড্যামেজ ডিউ টু হেয়ার স্ট্রেটনার্স অর হেয়ার প্রোডাক্টস। এবং আজকের সময় দাঁড়িয়ে মানুষ এটাই বেশি করছেন এবং নিজেদের দেখে খুব খুশি হয়ে যাচ্ছে। মানে এইটাই সবচেয়ে মানে দুঃখের ব্যাপার লাগে সত্যি। আর একটা বিষয় হলো, কিছু মানুষ কিন্তু মনে করেন যে এই যে দামি দামি প্রোডাক্ট মানেই সেটা নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট দিতে পারে। এটাও কিন্তু ভুল, কারণ এই যে অনলাইনে যে প্রোডাক্টগুলো দেখছেন, তারা নিজেরা নিজেদের মতো করে নিজেদের কনসেপ্ট থেকে মনে করছেন এই প্রোডাক্টগুলো ভালো, আখেরে ড্যামেজ করছেন। সেটা স্কিন হতে পারে, হেয়ার হতে পারে। বা স্কিনটাকে হেলদি রাখতে চাইছেন, যেমন হেয়ারটাও ভীষণ ইম্পর্টেন্ট জানি, সে কারণেই বারবার বলা হয় যিনি বিষয়টা ভালো করে জানেন, একটা সায়েন্টিফিক ওয়ে তারা কিন্তু মেনটেন করছেন। একটা মেডিসিনাল প্রপার্টি যেটার মধ্যে থাকে সবসময় সেটা হেলদি, তাই জন্য আমরা বলছি তাদের মধ্যে একটা মেডিসিনাল প্রপার্টি রয়েছে, এবং যারা এটা প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে পারে সেক্ষেত্রেও কিন্তু একজন ডার্মাটোলজিস্ট এই বিষয়টা কি ভালো করে জানেন। তাহলে আপনারা বুঝুন যে আপনি কোথাও একটা যেন রং কনসেপ্টে বিলিভ করে বসে আছেন, অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে ফেলেছেন, আখেরে রেজাল্ট কিন্তু কিছু নেই, উল্টে আরো ড্যামেজ করছেন স্কিন এবং হেয়ারটাকে, যেটা কাম্য নয়। তাই ডার্মাটোলজিস্ট এই সময় দাঁড়িয়ে যারা রয়েছেন, আমি তো বলবো যে ঈশ্বরের এক আশীর্বাদ যে এরকম একটা সেক্টর আমরা পেয়ে যাচ্ছি আজকের সময় দাঁড়িয়ে, কিন্তু চিনে নিতে হবে আপনাকে। ডক্টর, হেয়ার আমরা যদি বলি স্কিনের পরেই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে হেয়ার, এবং বলবো দুটো প্যারালালি সমান গুরুত্বপূর্ণ। হেয়ারের জন্য কি অ্যাডভান্স টেকনোলজি রয়েছে বর্তমানে? এক্স্যাক্টলি। এখানে আগে হেয়ারের ট্রিটমেন্ট বলতে আমরা বুঝতাম যে ওষুধপত্র, তারপরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট।
এখন যেগুলো মাঝখানে চলে এসছে, এটা নিয়ে আমরা আগেও একটু আধটু আলোচনা করেছি, পিআরপি আর মেসোথেরাপি। পিআরপিটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, যেটা আপনারই ব্লাড থেকে নিয়ে সেখান থেকেই একটা পার্ট অফ দ্য প্লাজমাকে এক্সট্রাক্ট করে নেওয়া হয়, যেখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানে আপনারই তৈরি গ্রোথ ফ্যাক্টরস থাকে। এখানে সাইড এফেক্টের কোনো ভয় থাকে না, কারণ আপনারই রক্ত থেকে নিয়ে করা হয় এবং এমন কিছু বেশি রক্ত নেওয়া হয় না যাতে আপনার কোনো অসুবিধা হবে, সেটা আগে থেকেই বলে রাখি। তো আপনারই রক্ত থেকে নিয়ে সেখানেই আমরা সেন্ট্রিফিউজ করে সেটা থেকেই এই জিনিসটা তৈরি করি, এবং সেটা যখন আপনারা চুলের গোড়ায় গোড়ায় দিই তখন সেইটার যে গ্রোথ ফ্যাক্টরটার এফেক্টের জন্য হেয়ার ফলিকুলার গ্রোথ হয়। সেখানে মেজোথেরাপিতে কি হয়, বাইরের থেকে কিছু গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে এবং ভিটামিন মিনারেলস এবং বিভিন্ন রকমের যে জিনিসগুলো হেয়ারের গ্রোথের জন্য রেসপন্সিবল থাকে। স্পেশালি মেজোথেরাপি আরো বেশি ইম্পর্টেন্ট হয় মেয়েদের হেয়ার ফলের জন্য অথবা কম বয়সীদের যখন হেয়ার ফল হয়, তার জন্য মেজোথেরাপি আরো বেশি ইম্পর্টেন্ট। এবং পিআরপি আর মেজোথেরাপি বলতে পারেন হাতে হাত ধরে চলে। অনেকের ক্ষেত্রে যেমন পিআরপিটার থেকে মেজোথেরাপি বেশি কাজ করে, ইভেন পুরুষদের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে মেজোথেরাপির থেকে পিআরপিটা বেশি কাজ করে। এই জিনিসটার প্রিন্সিপালও এগেন আমাদের হেয়ারের গ্রোথের জন্য যে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং কিছু গ্রোথ ফ্যাক্টরের এবং বিভিন্ন রকম কিছু সিনথেসাইজড হরমোনের যেগুলো অভাব থাকে সেগুলো এটা পূরণ করে। নতুন আরো কিছু ট্রিটমেন্ট এসছে, যেরকম এক্সোজোম থেরাপি। এক্সোজোম থেরাপির মাধ্যমে আমরা আরো কিছু নতুন জিনিস আরো এফেক্টিভলি হেয়ারের ফলিকুলে পেনিট্রেট করতে পারছি, যেটা আগে নর্মাল মেজোথেরাপি বা পিআরপিতে সম্ভব হতো না। কারণ এক্সোসোমাল ড্রাগ ডেলিভারি বলে একটা নতুন টেকনোলজি এসছে, সেই টেকনোলজিটার মাধ্যমে আমাদের সেলের সঙ্গে সেই ওষুধের মলিকুলগুলো আরো ভালোভাবে ইন্টিগ্রেট করে যেতে চাইছে। তো ম্যাক্সিমাম যতটা দিচ্ছি, আগে যদি ধরুন যেটা দেওয়া হতো ইনজেক্ট করা হতো তার 30 বা 40 বা 50% অ্যাকচুয়ালি গিয়ে অ্যাবজর্ব হতো, এখন সেটা 70-80% অব্দি অ্যাবজর্ব হচ্ছে। এই একটা ব্যাপার থাকছে। এবং তার সাথে আরো নতুন কিছু থেরাপি আসছে হেয়ারে, যেরকম আমরা বলি স্টেম সেল থেরাপি, যে জিনিসটা বেসিক্যালি আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টকে মনে করা হচ্ছে হয়তো অলমোস্ট রিপ্লেস করে দেবে। সেটা কিরকম ভাবে, সেটা হচ্ছে যে আমাদের যে হেয়ারের আগে হেয়ার ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয়, যেখানে আপনার ভালো হেয়ার ফলিকুল আছে সেখান থেকে হেয়ার ফলিকুলগুলো হারভেস্ট করা বা তুলে নিয়ে গিয়ে যেখানে আপনার হেয়ার ফলিকুল নেই বা মাথা ফাঁকা হয়ে গেছে সেখানে বসিয়ে দেওয়া হয়। এবং এটার ক্ষেত্রে সবচেয়ে বড় লিমিটেশনটা হচ্ছে, এক নম্বর এটা খুব লম্বা একটা প্রসিডিওর, আপনার সেদিন সারাদিন চলে যায় এবং এটার জন্য একটা প্রপার ওটি লাগে, সেট আপ লাগে, 4-5 জন মানুষ লাগে, আপনার অনেকটা জায়গা থেকে নেওয়া হয়, তার একটা আপনার সেই জায়গাটাতে একটা কিছুটা হলেও ড্যামেজ হয়, অনেকটা জায়গাতে যেখানে বসানো হয় সেই জায়গাটাকে আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে অন্তত 2 থেকে 4 সপ্তাহ অবধি। তার মধ্যে আপনার কিছু মুভমেন্ট লিমিটেশন থাকবে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার লিমিটেশন থাকবে, সেই জিনিসগুলো। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রাফটা যত ভালো করেই যত অভিজ্ঞ সার্জনই বসান না কেন, গ্রাফ রিজেকশনের একটা রেট আমরা ধরে নিই যে এত % গ্রাফ রিজেক্টেড হবে, মানে গ্রাফট গুলো আমাদের ওখানে থাকবে না। কোনো না কোনো ভাবে মানুষের ভুল হলে, ঘুমের মধ্যে হলেও বা যে কোনো কিছু করতে একটু ভুলে হোক কিছু ঘষাঘষি করে কিছুটা উঠে যাবে, সব সাবধানতা যদি মানুষটা মেনেও চলে। তো এই লিমিটেশন গুলোর জন্য অনেকেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট থেকে পিছিয়ে আসতেন, এবং যার জন্য এবং মডার্ন যে আমাদের মেজোথেরাপি এবং পিআরপির ইমপ্রুভমেন্ট হয়েছে, তাতে ইনফ্যাক্ট অনেকটা স্টেজ অব্দি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতেও হয় না আজকাল। কিন্তু যে পেশেন্টদের করতে হয় তাদের মধ্যে অনেকে পিছিয়ে আসেন এই কারণের জন্য। এখন অলমোস্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সিমিলার কস্টে বা হয়তো টোটালটা বেশি এরকম কস্টে আসে। সেখানে যেটা করা হয় যে আমরা বেসিক্যালি হেয়ার ফলিকলতে ট্রান্সপ্লান্ট করে হেয়ার ফলিকলের নিচে যেটা স্টেম সেল থাকে, যেটা থেকে নতুন ফলিকল তৈরি হয়, সেটা বেসিক্যালি ঢুকিয়ে দিই, এবং সেটা যেহেতু ফলিকলটার সাথেই ঢোকাতে হবে সেরকম ভাবে ঢোকাই। এখন এই ফলিকল গুলো নিয়ে আলাদাভাবে এটাকে কালচার করা হচ্ছে, মানে ইন্ডিয়ার কিছু ল্যাবে আমরা কিছু ফলিকল 10 থেকে 12টা বা 20টা ফলিকল কালেক্ট করে আমরা সেখানে পাঠিয়ে দিই, সেখান থেকে কালচার হয়ে আসে, এবং তারপরে আপনাদের ঠিক পিআরপি বা মেজোথেরাপির মতো 2-1 ঘন্টার প্রসিডিওর, তার থেকেও হয়তো কম সময়ের প্রসিডিওর, কিন্তু আপনাদের সেটা 3 থেকে 4 বার আসতে হবে। সেরকম ভাবে আপনারা আসবেন, এবং আপনাদের যে এরিয়াতে হেয়ার গ্রোথ হচ্ছে না, ইনস্পাইট অফ আমাদের বেস্ট ট্রিটমেন্ট,
সেই জায়গাগুলোতে ইনজেক্ট করে দিই আমরা অল্প অল্প করে, যাতে সেখান থেকে নতুন ফলিকলস বেরোতে থাকে। ডক্টর, এখন যাদের অ্যালোপেশিয়া আছে, অ্যালোপেশিয়া একটা পার্টিকুলার জায়গায় হেয়ার লস হয়ে গেছে, কিংবা ধরুন একটা মাথা জুড়ে একটা বলনেস আছে, হয়তো সাইডের হেয়ারটা রয়ে গেছে, তারাও কি বেনিফিটটা অলমোস্ট সেম পাচ্ছেন? মানে এটা হচ্ছে আমরা বলি মানে স্টেম সেল থেরাপি আজকে যেটা, এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের কাইন্ড অফ এ রিপ্লেসমেন্ট। বাহ। তো আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট মানে যেরকম পিআরপি বা মেসোথেরাপি এসে হেয়ার ট্রান্সপ্লান্টের যে ডেনসিটি কমে যাচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট সেই পুরো পার্টটাকেই প্রায় রিপ্লেস করে দিয়েছে, এতটাই ইমপ্রুভমেন্ট হয়েছে। সেখানে যে জায়গাটাতে ডেনসিটি ইমপ্রুভ করার পরেও আমাদের হেয়ার লাইনের ইমপ্রুভ হচ্ছে না, বা তারপরেও একটা ডেনসিটির অভাব থেকে গেছে, সেই জায়গাটা মানে তা সত্ত্বেও যেখানে হেয়ার ট্রান্সপ্লান্ট মানুষ করতে যেতেন সেই জায়গাটা এখন চলে আসছে স্টেম সেল থেরাপি। এখন হয়তো তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট কিছুটা হলেও থাকবে, সেটা হচ্ছে মোস্টলি মানে আগের থেকে অনেক কম, মানে আগে যেরকম অত ফলিকলস করতে হবে না, হয়তো পারফেক্টলি একটা লাইন্স তৈরি করার জন্য বা অ্যাস্থেটিক কারণে, মানে এক্স্যাক্টলি আপনি এরকম লাইন বরাবর আপনার হেয়ার চাইছেন সেই জায়গাগুলোর জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট থাকবে। কিন্তু সেই হিসাবে মানে হেয়ার ট্রান্সপ্লান্টের জায়গাটা অনেকটাই দখল করে নেবে স্টেম সেল থেরাপি। এবং অনেক ক্ষেত্রেই যেটা হয় যে লাইন লস না হয়, একটু আগে যেটা আমরা বললাম পার্মানেন্ট হেয়ার লস বা সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়া, বা যে জায়গাগুলোতে আমাদের মানে এমন ভাবে হেয়ার লস হয়ে গেছে যেখানে আমাদের পিআরপি বা মেসোথেরাপি কাজই করবে না কারণ ফলিকেল নেই, সেই জায়গাতে আমরা এই ট্রিটমেন্ট করতে পারি। আর একটা হেয়ারে ভীষণ সমস্যা হয় যেটা গ্রেইং, মানে অল্প বয়সে এখন দেখা যাচ্ছে ভীষণভাবে সাদা হয়ে যাচ্ছে চুল। এই হেয়ার গ্রেইং প্রসেসটাকে কিছুটা প্রিভেন্ট করা যায়, এটা কি পসিবল? অবশ্যই পসিবল। আজকের দিনে আমাদের হেয়ার গ্রেইং এর ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা বেটার হয়েছে। এক নম্বর যে কি কারণে হয়, আগে মনে করা হতো জেনেটিক এন্ড নিউট্রিশনাল, তার সঙ্গে এখন জানা গেছে কিছু কিছু হরমোনাল, কিছু কিছু এনজাইমেটিক এফেক্ট এবং বিভিন্ন রকম কারণে হেয়ার গ্রেইংটা হয়। তো এখন আমরা সেটাকে ঠিক করার জন্য কিছু কিছু সাপ্লিমেন্টস আমরা ইউজ করছি, তার সঙ্গে কিছু কিছু টপিক্যাল সলিউশন ইউজ করছি যাতে ইনফ্লামেশন এবং সেই রিলেটেড হেয়ার গ্রেইং গুলো কমে। এবং মানে তার সঙ্গে মানে আমরা এই যে জায়গাটাতে একদম পরিষ্কারই বলি যে হেয়ারটা একবার গ্রে হয়ে গেছে সেটা আবার ব্ল্যাক হওয়া খুবই কঠিন, অসম্ভব বলবো না কিন্তু কঠিন। কিন্তু আমরা যেটা করার চেষ্টা করতে পারি সিস্টেমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে, যে হেয়ারটা কালকে ব্ল্যাক হতে পারতো সেটা মানে ব্ল্যাক থেকে গ্রে হতে পারতো, সেটা হওয়ার সম্ভাবনাটা যেন মিনিমাম হয়ে যায়। তার মানে যাদের দেখা যাচ্ছে গ্রে হেয়ার ভীষণ তাড়াতাড়ি করে গ্রে হয়ে যাচ্ছে, বিভিন্ন অল্প বয়সেও হতে পারে, তাদের ইনস্ট্যান্ট যোগাযোগ করা উচিত। এই ধরনের ট্রিটমেন্ট যখনই তারা নিচ্ছেন এই গ্রে প্রসেসটা কিন্তু আর খুব তাড়াতাড়ি যেটা গ্রে হয়ে যাচ্ছিল সেটা স্টপ হয়ে যাচ্ছে, এবং যে হয়তো আজকে যে গ্রে হেয়ারটা হতে পারতো সেটা হয়তো কিছু বছর ডিলে হয়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে সবার হেয়ারটা গ্রে হবে, সাদা চুল হবেই ঠিক, কিন্তু অনেকের দেখা যাচ্ছে খুব আগে আজকের সময় দাঁড়িয়ে বিভিন্ন কারণে, সেটা হতে পারে পলিউশন, খাবার দাবার, ইন্টারনাল, জেনেটিক, নানা ফ্যাক্টর হতেই পারে। তো সেক্ষেত্রেও কিন্তু তাদের জন্য একটা আশার জায়গা। বহু মানুষ আজকের সময় দাঁড়িয়ে পাকা চুল হয়ে যাচ্ছে, এটাই তারা কিন্তু দুঃখ পান ভীষণভাবে যে এটা কেন, কারণ গ্রে হেয়ার মানেই এটা দেখতে বাজে লাগছে, মনে হচ্ছে এজটা অনেক বেড়ে গেছে। তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের সময় দাঁড়িয়ে চিন্তার কোনো কারণ নেই। তো একটা প্রপার হাত ধরতে হবে অবশ্যই বলবো। তাই দেখুন, একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, নাম্বারে যোগাযোগ করুন, ফোন করুন এবং চলে আসুন। আপনার যা কিছু প্রবলেম রয়েছে স্কিন এবং হেয়ার ওরিয়েন্টেড, আপনি নিশ্চয়ই সলিউশন পেয়ে যাচ্ছেন। এইবার যদি আমি একটু স্কিনের দিকে দেখি, আজকের সময় দাঁড়িয়ে যারা মানুষ রয়েছেন বেশ কিছু খুব শখ করে হয়তো ট্যাটু মার্ক তৈরি করলেন। এবার ট্যাটু মার্ক তৈরি করছেন, আবার কিছু সময় পরে মানুষের চেঞ্জটা তো বদলায়, মনে হলো যে না ট্যাটুটা চেঞ্জ করবেন, ট্যাটুটা চেঞ্জ করে আর এক ধরনের ট্যাটু মার্ক তারা তৈরি করবেন। কিন্তু এখন ট্যাটুর ক্যারেক্টারটা একটু চেঞ্জ হয়েছে, চট করে কালারটা কিন্তু ফেড হয় না। আগে যেমন একটা কালার ফেড হওয়ার ব্যাপার থাকতো, এখন সেটা অনেক ডিলে প্রসেস, অনেক দেরিতে ওয়েট করে থাকছেন তারা যে কি করে মার্কটাকে তুলবেন, কিছু ভুলভাল প্রসেসও ইউজ করে ফেলছেন। তাদের জন্য কি বলবেন? এইখানে একটা মানে মহা বিপদ হয়েছে আমাদের জন্য। আগে আমরা যে ট্যাটু পিগমেন্ট গুলো নিয়ে কাজ করে অভ্যস্ত ছিলাম, সেটা রেড হোক বা গ্রিন হোক, আগে এক নম্বর এত রকমের ট্যাটু পিগমেন্ট হতো না এখনকার মতো, হয়তো ম্যাক্সিমাম রেড, গ্রিন, ব্লু মানে ব্ল্যাকের সঙ্গে। এবং সেই ট্যাটু পিগমেন্ট গুলোর জন্য মানে আমাদের বেশিরভাগ মেশিন যেগুলো ছিল, মানে একটু যেগুলো ভালো মেশিন, ক্যাপাবল মেশিন,
সেইগুলো খুব এফেক্টিভলি রিমুভ করে দিতে পারতো 4টে থেকে 5টা সেশনের মধ্যে ম্যাক্সিমাম। কিন্তু এখন যে এই ধরনের ট্যাটু পিগমেন্ট আছে, দেখবেন আজকাল অনেক ট্যাটু পার্লার অ্যাডভার্টাইজও করেন যে এই ট্যাটু কোনোদিনও ফেড হবে না, বা অন্তত 10 বছরের গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি। সেগুলো এখন কিছু এমন কালার আসছে যে পিগমেন্ট পার্টিকেল সাইজগুলো নর্মাল আমাদের ট্যাটু পার্টিকেল সাইজের থেকে আলাদা, এবং সেগুলো অনেক ডিপ পেনিট্রেট করে অনেক আপনার বলতে পারেন মানে অনেক বেশি রেজিস্ট্যান্ট টু স্কিন শেডিং। তাই জন্য দেখবেন আমাদের যে কারণে নর্মালিও সেই ট্যাটুগুলো ফেড হয় না, সেই কারণে ইভেন লেজারের মধ্যে দিয়েও সেগুলো মানে রিমুভ করাটা ভীষণ মুশকিল হয়ে যায়, এবং সেগুলো বোঝা যায় না দেখে। মানে আপনি কোথা থেকে করিয়েছেন, এবং মানে প্রথম যখন ফ্রেশ ট্যাটু, স্পেশালি যেগুলো নতুন ট্যাটু থাকে 1-2 বছরের মধ্যে তো কোনো ট্যাটু ফেড হয় না। তো সেই ট্যাটু যদি একজন কেউ নিয়ে আসেন, তো আমরা নর্মালি বলে দিই 4 থেকে 5টা সেশন লাগবে, এবং অনেক সময় দেখা যায় 4 থেকে 5টা সেশনের পরেও 50%-এর কাছাকাছি ট্যাটু বাকি আছে, বা 2 বা 3টে সেশন করতে করতে তখন আমরা বুঝতে পারি আচ্ছা ঠিক আছে এটা তাহলে হয়তো এই ধরনের ট্যাটু, এবং সেক্ষেত্রে আমাদেরও পেশেন্টের কাছে একটুখানি অপ্রস্তুত হতে হয়। এবং তাই জন্য এখন মানে বেশিরভাগ ডাক্তাররা যেটা শুরু করেছেন, শুরু থেকেই বলে রাখেন যে যদিও 4 থেকে 5টা সেশনে হতে পারে, বাট আপনারা 8 থেকে 10টা সেশনের জন্য তৈরি থাকুন, কারণ আজকাল নতুন কিছু ট্যাটু আছে, নতুন কিছু পিগমেন্ট আছে, স্পেশালি আমরা যখন কালার্ড পিগমেন্ট গুলো দেখি, যেগুলো কিন্তু খুব রেজিস্ট্যান্ট হয় আপনাদের পিগমেন্টটাকে মানে ট্যাটুটাকে রিমুভ করার জন্য। মানে সবটাই পসিবল, শুধু মানুষকে সময় মতো তার ইচ্ছেটাকে পূরণ করার জন্য একটা জায়গা বেছে নিতে হবে, পৌঁছে যেতে হবে সেখানে। এবং দেখুন আজকের আরো সময় যদি বলি যে স্কিনের প্রবলেম মানুষের প্রচুর বেড়েছে। বেসিক্যালি সেই স্কিনের প্রবলেম যদি মানে সোরিয়াসিস একটা প্রবলেম হয়, বহুদিন তারা ট্রিটমেন্ট নিচ্ছেন, অনেক রকম মেডিকেশন তারা ব্যবহার করে ফেলেছেন, কিন্তু তারা দেখছেন সেই যে মানে স্কিনের যে একটা কালার চেঞ্জ হয়ে গেছে, কিছুতেই ঠিক হচ্ছে না, এবং এই সোরিয়াসিস নিয়ে দীর্ঘদিন মানুষ ভুগছেন। সোরিয়াসিস কোনো রকম ট্রিটমেন্ট সোরিয়াসিসের জন্য কি আদৌ আছে? অবশ্যই সোরিয়াসিসের অনেক রকমের ট্রিটমেন্ট আছে, এবং যদি প্রপারলি ম্যাক্সিমাম প্রবলেম যেটা পেশেন্টদের ক্ষেত্রে হয়, তারা ঠিক কোথায় যেতে হবে জানেন না, এবং অনেক ক্ষেত্রেই আমাদের মডার্ন ট্রিটমেন্ট যেটা অ্যাভেলেবেল আছে সেটা মোস্টলি শহর আর শহর কেন্দ্রিক থাকে। তো অনেকেই যারা গ্রামের দিকে থাকেন, তারা হয়তো অনেকে থাকেন যে যারা সেই খরচাটা করতে পারবেন, কিন্তু সেই দিকে যারা হয়তো প্র্যাকটিস করেন, তারা যেহেতু এই জিনিসগুলো অতটা প্র্যাকটিস করেন না, তো তারা হয়তো জানেন না যে এক্স্যাক্টলি এই জিনিসটা করা যায় একদম। এবং সেই ক্ষেত্রে মানে তারা এমন নয় যে কোনো রেজাল্টই পান না, কিন্তু পুরোপুরি একটা জিনিস রিজলভ হওয়া মানে স্কিনের নর্মাল কন্ডিশন ফিরে আসা, ওষুধ চলতে চলতেই হোক, আমি এটা বলছি না যে ওষুধ ছাড়া নর্মাল থাকবে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে সোরিয়াসিসে সম্ভব হয় না, কিছু ক্ষেত্রে যদিও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব না। কিন্তু ওষুধ চলতে চলতে অ্যাটলিস্ট স্কিনটা পুরোপুরি ক্লিয়ার থাকা, সেটা আমার মনে হয় একটা মানুষের এক্সপেকটেশন হওয়াটা খুব একটা ইয়ে নয়, এবং সেটা অ্যাচিভ আজকে করা সম্ভব। সেরকম ওষুধগুলো আছে, স্পেশালি মনোক্লোনাল অ্যান্টিবডি গ্রুপের ওষুধ যেগুলো এসছে গত কয়েক বছর ধরেই এখন ইন্ডিয়াতে আছে, এবং রিসেন্টলি কিছু মলিকুল এসছে 1 থেকে 2 বছরের মধ্যে, যেগুলো খুবই ইজি। আগে মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট মানে হাসপাতালে ভর্তি করে চ্যানেল করে সেখান দিয়ে ইনজেকশন দিয়ে করতে হতো। এখন নতুন যে মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট রয়েছে, সেখানে ভর্তি হওয়ার কোনো ব্যাপার থাকে না, একজন মানে ক্লিনিকে আসবেন এবং আমরা তাকে ইনজেকশন খুব সহজেই দিয়ে সঙ্গে সঙ্গে তারা বাড়ি চলে যাবে। সুতরাং সব ব্যবস্থাই আছে, সঠিক সময় সঠিক জায়গা আপনাকে পছন্দ করে চলে আসতে হবে। ডার্মাটোলজিস্টের অবশ্যই হেল্প নিন, দেখবেন আপনার হেলদি স্কিন থাকছে হেলদি হেয়ার। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।